আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সব আশা করি নিশ্চয় ভালো আছো। দেশের এই মহামারী পরিস্থিতিতে তোমরা সবাই সুস্থ শরীর নিয়ে আমাদের অনলাইন ক্লাস উপভোগ করছো। আজ 17 তারিখ অনলাইন ক্লাসে রাজশাহী কোর্ট একাডেমির পক্ষ থেকে প্রথম ক্লাসে আমি মাহবুবুল ইকরাম ফারুক স্যার তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি নবম এবং দশম শ্রেণীর গণিত বিষয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়, সবার জন্য খুব জরুরি, অতি জরুরি। কারণের প্রয়োগ এবং বিস্তার সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব সময় হয়ে থাকে। আমরা একাদশ অধ্যায় অনুপাত সমানুপাত এই অধ্যায়ে আলোচনা করছিলাম। গত 2 দিন আমরা 11.1 আলোচনা শেষ করেছি। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি 11.2। আমাদের এই আলোচনায় কিছু সমস্যা আমরা নিয়ে আসব এবং তার সমাধান করব, এবং একটি সৃজনশীল অঙ্ক সমস্যা হিসাবে আমরা উপস্থাপন করব এবং তার সমাধান দেওয়ার চেষ্টা করব, এবং সময় পেলে আমরা হোমওয়ার্ক থাকবে আমাদের। আমরা প্রথমেই আমি একটা সমস্যা তুলে ধরি। সমস্যা, দুইটি সংখ্যার অনুপাত সাপোজ মনে করো 6:5 এবং এদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? আমরা একটা সমস্যা নিয়েছি। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 6 এবং 5, এবং তাদের গসাগু দেওয়া আছে 4, এবং সংখ্যা দুটির লসাগু আমাদেরকে বের করতে হবে। খুব সহজ। আমরা প্রথমে যে অনুপাত দেওয়া আছে এটা সংখ্যা দুটো নয়, এটা হলো সংখ্যা দুটার অনুপাত। আমরা অনুপাত এর আগে আলোচনা করেছি, সপ্তম শ্রেণীতেও কিছু আলোচনা করেছ যে অনুপাত নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করে ছোট করে নেওয়া হয়। আমরা ধরে নিলাম এক্স দিয়ে ভাগ করা হয়েছে, অর্থাৎ সংখ্যা দুটি এক্স, 6x এবং 5x। সমাধান দিচ্ছি। ধরি সংখ্যা দুটি একটাকে ধরলাম 6x, অপরটি হচ্ছে 5x। এটাই আমাদের সেই সংখ্যা দুটি, অর্থাৎ এক্স দিয়ে ভাগ করে সংখ্যাকে অনুপাত করা হয়েছে 6 এবং 5, 6 এবং 5। তাহলে সংখ্যা দুটি যদি 6x 5x হয়, তাহলে সংখ্যা দুটির গসাগু আর লসাগু কত হবে? সংখ্যা দুটির গসাগু কমন উৎপাদক এখানে x, এবং সংখ্যা দুটির লসাগু কত হবে? 6 × x × 5, অর্থাৎ 5 × 6 = 30x। আমাদের গসাগু দেওয়া আছে 4, আর আমাদের ধরে নেওয়া সংখ্যা দুটি এক্স, 6x এবং 5x এর গসাগু হচ্ছে x। তাহলে এর এই যে প্রশ্নের কথার শর্ত অনুসারে আমরা পেয়ে যাচ্ছি x এর মান হচ্ছে 4।
তাহলে শর্ত মতে আমাদের যে এক্স ছিল গসাগু তার মান হবে 4। অতএব লসাগু লসাগু কত আছে আমাদের 30x 30 ইন্টু 4 120। এইভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি। যদি আমাদের এরকম পূর্ণ সংখ্যা অনুপাত না থাকে, কোনো অনুপাত যদি ভগ্নাংশে থাকে, তাহলে আমরা কি করতে পারি? এখন দ্বিতীয় সমস্যা আমরা নিব। তোমরা আশা করি বই খাতা কলম নিয়ে বসে গেছো, নিশ্চয় অঙ্কটা তোমরা সমাধান শেষ করেছো। আমরা দ্বিতীয় সমস্যা যাই। তিনটি ছেলে মনে করলাম মাছ ধরেছে, অনেকগুলো মাছ ধরেছে, ছোট বড় অনেকগুলো মাছ ধরেছে। তাহলে এবং তারা যেহেতু সমান মাছ ধরেনি এবং তাদের বয়স কম বেশি, কাজে তারা বিভিন্ন অনুপাতে মাছগুলা ভাগ করবে। আমরা অনুপাতগুলো দিয়ে দিই। আগে মাছ দেখি কয়টি আছে। তিনটি জেলে মোট মাছ ধরে 1380টি, এতটি মাছ ধরে। তোমাদের পূর্বের সমাধানটা নিশ্চয় তোলা হয়ে গেছে, মুছে দিলাম আমি। তারা যে এই মাছ ভাগ করে পাবে, সমান ভাগ করে নিচ্ছে না, তারা অনুপাতের মাধ্যমে নিচ্ছে। তাদের অনুপাত কত? তারা 2/3 অনুপাত 4/5 অনুপাত 5/6 এই অনুপাতে তারা মাছ ভাগ করে নেবে। এই অনুপাতে তারা মাছ ভাগ করলে কে কতটি বা কতগুলো মাছ পাবে। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা ভগ্নাংশ অনুপাত। এর আগে আমাদের পূর্ণ সংখ্যার অনুপাত ছিল। এরা পূর্বের সমস্যাটাতে আমাদের পূর্ণ সংখ্যা অনুপাত ছিল। এখন আমাদের অনুপাত কি? ভগ্নাংশ। আমরা কি করব তাহলে? এই ভগ্নাংশ অনুপাতকে আমরা পূর্ণ সংখ্যা অনুপাতে রূপান্তর করব। কিভাবে? আমরা হরগুলোর লসাগু বের করব। অনুপাতের সমাধান। তাদের জেলেদের মাছ ধরার অনুপাত। জেলেদের মাছ ধরার অনুপাত কি আছে? 2/3 2/3 অনুপাত 4/5 অনুপাত 5/6 আমরা হর 3, 5 এবং 6 এই হরগুলোর লসাগু বের করি। ভগ্নাংশের হরগুলোর লসাগু কত হবে? 3, 5, 6 এর লসাগু হচ্ছে 30। তাহলে আমরা এই 30 দিয়ে প্রত্যেকটি অনুপাতকে যদি আমরা গুণ করি,
প্রথম জেলে অনুপাত দ্বিতীয় জেলে অনুপাত তৃতীয় জেলে কী করবো আমরা? প্রথম জেলে 2/3 একে আমরা 30 দিয়ে গুণ করব। অনুপাত দ্বিতীয় জেলে 4/5 30 দিয়ে গুণ করব। 3 নম্বর জেলে 5/6 30 দিয়ে গুণ করব। তাহলে আমাদের অনুপাতগুলো কী দাঁড়াচ্ছে আমরা দেখি। 3 দিয়ে 30কে যদি কাটি আমরা 10 20 পেলাম প্রথম জেলে। দ্বিতীয় জেলে 5 দিয়ে কাটলে 5 6 30, 4 দিয়ে গুণ করলে 4 6 24 পেলাম অনুপাত। 6 দিয়ে 30কে কাটলে 5 5 5 25 পেলাম। তাহলে প্রথম জেলে 20, দ্বিতীয় জেলে 24, তৃতীয় জেলে অনুপাত পেয়ে গেলাম আমরা 25। এখন কে কয়টি করে মাছ পাবে আমরা এই অনুপাতগুলো যোগফল করব। অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল 20 যোগ 24 যোগ 25 69 69। এখন যতটি মাছ আছে আমরা 69 69 ভাগ করব। 20 ভাগ দিব প্রথম জেলে, 24 ভাগ দিব দ্বিতীয় জেলে, 25 ভাগ দিব তৃতীয় জেলে। তাহলে আমরা প্রশ্নটা একটু মুছে দিলাম, নিচে না লিখে আমরা একটু উপরে লিখি। নিচে না লিখে আমরা একটু ওপরে লিখি। প্রথম জেলে পাই কতটি? টোটাল আছে 1380 ডিভাইড বাই 69। প্রথম জেলের ভাগ হচ্ছে 20 ভাগ, তাহলে 20 দিয়ে গুণ 69। এটা কাটাকাটি করলে হবে 20, যদি উনি 460 মাছ, 460 মাছ। দ্বিতীয় জেলে ওই একই নিয়মে আমরা 1380কে 69 দিয়ে আমরা ভাগ করব। আর দ্বিতীয় জেলের ভাগ হচ্ছে 24 ভাগ 24, কাটলে 20, 24 দিয়ে যখন গুণ করব তখন আমরা পেয়ে যাব কত? 24 আর 24 গুণ করলে পাবো 480, 80টি মাছ। তৃতীয় জেলে পাই 1380 69 দিয়ে ভাগ, আর তৃতীয় জেলের ভাগ হচ্ছে কত? 25টি, 25 ভাগ নেবে, তাহলে 25। তাহলে 25 দিয়ে গুণ করলে 500টি মাছ। দেখো যোগ করে 1380 হয়ে গেল। আমরা মাছগুলো 3 জেলেকে ভাগ করে দিলাম। তাহলে আমাদের যদি ভগ্নাংশ অনুপাত থাকে আমরা নিচের অর্থাৎ ভগ্নাংশের হরের লসাগু দিয়ে প্রত্যেককে যদি গুণ করি তাহলে পূর্ণ সংখ্যার অনুপাত পেয়ে যাব। আর পূর্ণ সংখ্যার অনুপাত পেয়ে গেলেই আমরা অনুপাতের যোগফল করব। যোগফল যত হবে আমরা টোটাল রাশিকে তত দিয়ে ভাগ করব, যোগফল দিয়ে ভাগ করব। তারপর প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন, এইভাবে যতজন থাকবে আমাদের ততজনকে আমরা সমান ভাগে মাছ বলো, টাকা পয়সা বলো, অন্য কোনো জিনিস বলো, এভাবে ভাগ করে দেব। আমরা এবার সৃজনশীল সমস্যা নিয়ে একটু আলোচনা করি।
সৃজনশীল। একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 5, 12, 13 এবং পরিসীমা 90 সেন্টিমিটার। আমরা একটা স্টিম নিলাম। ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 5, 12 এবং 13 তিনটা অনুপাত নিলাম এবং পরিসীমা 90 সেন্টিমিটার। তিন বাহুর যোগফল 90 সেন্টিমিটার। আমাদের প্রথম প্রশ্ন ক, স্টিমের সাথে সম্পর্ক থাকতেও পারে নাও থাকতে পারে। আমাদের বর্তমান প্রশ্নটি আমরা স্টিমের সাথে সম্পর্কিত রেখে করছি। কোন ভেদে ত্রিভুজটির নামকরণ করো। কোন ভেদে ত্রিভুজের কত প্রকার এটা আমরা জানি। ক্লাস 6 থেকে পড়ছি আমরা, 5এও ছিল এবং তোমাদের নবম এবং দশম শ্রেণীর বইয়ের ষষ্ঠ অধ্যায় পরিষ্কার করে কোন তারপর ত্রিভুজ সব দেওয়া আছে। আমরা কোন ভেদে 3 প্রকার, একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ সম্পর্কে পিথাগোরাস সাহেব একটি উপপাদ্য দিয়েছিলেন, একটি গাণিতিক ব্যাখ্যা দিয়েছিলেন। সেটা হচ্ছে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তো অতিভুজ মানে বড় বাহু। আমরা দেখব যে ছোট দুইটার বর্গ 5-এর স্কয়ার সমাধান 5-এর স্কয়ার যোগ 12 স্কয়ার, 5 5 25, 12 12 144। তাহলে মোট হলো কত? 169। এটা হচ্ছে 13-র বর্গ। তাহলে আমরা দেখতে পাচ্ছি বড় বাহুর স্কয়ার ছোট দুইটার বর্গের সমষ্টির সমান। তাহলে পিথাগোরাসের শর্ত অনুসারে ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ। অতএব আমরা সিদ্ধান্ত নিচ্ছি পিথাগোরাসের শর্ত মতে ত্রিভুজটির নাম সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। আমরা পেয়ে গেলাম ত্রিভুজটির নাম সমকোণী ত্রিভুজ। যদি আমাদের এটা সমান না হতো, যদি এই সংখ্যাটা এই অপর দুই বাহুর বর্গের সমষ্টির সংখ্যাটি যদি তৃতীয় বাহুর বর্গের চাইতে বড় হতো, তাহলে হতো সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর যদি তৃতীয় বাহুর চাইতে ছোট হতো তাহলে হতো স্থূলকোণী ত্রিভুজ। এটা তোমরা মনে রাখবে। আর সমান হলে সমকোণী ত্রিভুজ। আমরা ক্ষয়ের প্রশ্নে যাই। খ, ত্রিভুজের
বৃহত্তম বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ, বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য, ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তের অর্থাৎ আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে আমরা পড়ি আবার। ত্রিভুজের বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য ধরব এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরব। দৈর্ঘ্য প্রস্থ ধরে তাহলে কী হবে, একটি আয়তক্ষেত্র আঁকবো। সেই আয়তক্ষেত্রের কর্ণ বের করব, কর্ণের সমান ওটাকে বাহু ধরব, বর্গের বাহু ধরে ওই বর্গের আবার কর্ণ বের করব। তা আমাদের অনুপাত দেওয়া আছে, বাহু কিন্তু দেওয়া নাই, পরিসীমা দেওয়া আছে। আমরা একটু আগেই অনুপাতের যোগফল করে 3 বাহু বের করব। একটু আগে যে মাছ ভাগ করলাম সেরকমভাবে 3 বাহু একত্রে আছে 90 সেন্টিমিটার। এটাকে আমরা 3টা বাহুর পরিমাণ কি আমরা বের করে নিই। সমাধান: অনুপাতের যোগফল কত হচ্ছে? 5, 12, 13, মোট হচ্ছে 30। প্রথম বাহু, অতএব প্রথম বাহু পরিসীমাকে 30 দিয়ে ভাগ এবং প্রথম বাহুর অনুপাত 5 দিয়ে গুণ। 3 × 90, 3 হচ্ছে 15 সেন্টিমিটার। দ্বিতীয় বাহু 90/30 × 12, 3 × 36 সেন্টিমিটার। তৃতীয় বাহু 90/30 × 13, 3 × 39 সেন্টিমিটার। আমরা ত্রিভুজের 3টি বাহু পেয়ে গেলাম। তাহলে এটা হলো বৃহত্তর বাহু, 39 হচ্ছে বৃহত্তর বাহু, আর 15 হচ্ছে ক্ষুদ্রতর বাহু। তাহলে আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো 39, প্রস্থ হলো 50। এই 15 আর 39 দিয়ে আমরা এটা আয়তক্ষেত্র মনে করে রাখবো। ধরো এটা আয়তক্ষেত্র আঁকলাম এরকম, যার বড় বাহুটা হচ্ছে 39 সেন্টিমিটার এবং প্রস্থ ছোট বাহু হচ্ছে 15 সেন্টিমিটার। অর্থাৎ আমরা লিখতে পারি আয়তক্ষেত্রের বা সংক্ষেপে আয়তের দৈর্ঘ্য 39 সেন্টিমিটার এবং প্রস্থ 15 সেন্টিমিটার। আমাদের কি কথা ছিল হলো এই দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে যে আয়তক্ষেত্রটা তৈরি হবে তার কর্ণ। তাহলে এই কর্ণের দৈর্ঘ্যটা কি? আমরা আয়তক্ষেত্রের কর্ণ সূত্র জানি। অতএব আয়তের কর্ণ সূত্র কি? √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে 39 তার স্কোয়ার, 15 তার স্কোয়ার। আমরা 39 তার স্কোয়ার করি, 39কে 39 দিয়ে গুণ করো, তাহলে পাবো কত? 1521। 15কে 15 দিয়ে গুণ করলে পাবো
আমরা 225, দুটো যোগ করি, যোগ করে পাবো আমরা হচ্ছে 1746, যেটাকে বর্গমূল করলে পেয়ে যাব আমরা কত 41.78, দেখি আবার 8, কাজে আমরা 9 সেন্টিমিটার লিখে দিলাম, সেন্টিমিটার প্রায়। এবার কথা ছিল কি, কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গ, তাহলে বর্গের বাহু হচ্ছে এটা, এটাই হচ্ছে বর্গের বাহু। আমরা প্রশ্নটি একটু স্টিমটাকে তুলে দিলাম, তারপর এটা নিচের থেকে উপরে চলে গেলাম। অতএব বর্গের বাহু কত 41.79 সেন্টিমিটার। আমাদের কি ছিল, বর্গের কর্ণের দৈর্ঘ্য, অতএব বর্গের কর্ণ, আমরা কর্ণ কি √2 × a মানে বাহু দৈর্ঘ্য, বাহু দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি √2 1.414, আরও আছে আমরা 3 ঘর নিলাম, ইন্টু 41.79 41.79, তোমার ক্যালকুলেটার গুণ করে নিবা, এটা গুণ করে আমি পেয়েছি 59.09, আরও আছে সামথিং 59.09 প্রায় এত সেন্টিমিটার। সেন্টিমিটারটা আগে লিখি প্রায়। এইভাবে আমরা কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করতে পারব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সময় প্রায় শেষের দিকে, আমরা গয়ের প্রশ্নটা আগামী দিন আলোচনা করব অবশ্যই। আর তোমরা ভালো থাকবে, তোমরা এই দেশের এই মহামারী কর্ণের এই সময়টা তোমরা কাজে লাগাবে এবং বাসায় বসে পড়াশোনা করবে, তাহলেই আশা করি আমাদের সমস্যা আর হবে না। আমরা বাসায় থেকে কোনো মতেই যেন ইমার্জেন্সি ছাড়া বাইরে না গিয়ে আমরা আমাদের কাজ করব, বাসাতে পড়াশোনা করব এবং আমাদের মেধা বৃদ্ধি করব, আমাদের সমস্যার সমাধান করব। শুধু গণিত বিষয় না, প্রত্যেকটি বিষয়কে আমরা সমানভাবে মূল্যায়ন করব এবং আমরা আমাদের সম্মুখে এগিয়ে চলব। আশা করি তোমরা সবাই সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করে আমাদের এই আগামী যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় ভালো ফলাফলের প্রত্যাশা আমরা সবাই করি তোমাদের কাছে, এবং তোমরা নিজেরাও নিজেদের ভালো ফলাফল প্রত্যাশা করো। সবাই ভালো থেকো, সুস্থ সুন্দর দেহ মনে তোমরা তোমাদের কার্যক্রম চালিয়ে যাও। ধন্যবাদ।